হ্যালো বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? কয়েকদিন ধরে আমি খেপে খেপে পার্টস অফ স্পিচের কয়েকটা টপিক আলোচনা করেছি। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের যাকে মা বলা যায় তাকে নিয়ে। তাহলে কে সে? সে হলো ভার্ব। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি পার্টস অফ স্পিচের 8টা নাম। তোমরা দেখে না থাকলে আমি আরও একবার বলছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। তো ফার্স্ট অফ অল আমরা যখন বেসিক ইংলিশ শিখব, পার্টস অফ স্পিচটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে অবশ্যই তার মধ্যে ভার্ব জিনিসটাকেও চিনে নিতে হবে। এটা ভার্ব কিন্তু ভাত নয়, কিন্তু অবভিয়াসলি ভাতের মতোই এর কোয়ালিটি। অর্থাৎ একে না হলে, খাবার না থাকলে যেমন আমাদের শরীর গঠন হয় না, ঠিক তেমন ভার্বকে না পেলে একটা বাক্য গঠন কিন্তু অসম্পূর্ণ। এখন ভার্ব কীভাবে আসবে সেগুলো আমাদের ধাপে ধাপে আমরা শিখব। তার আগে বলি, আমাদের চ্যানেলটিকে নতুন করে ইনোভেট করা হয়েছে, তো একটু সাবস্ক্রাইব আর শেয়ারটা একটু করে দিও। আগে তোমাদের রেসপন্স ভালো পেয়েছিলাম। ইংলিশ আর বাংলা দুটো নিয়ে আলোচনা হবে, তো তাই দেখো পাশে লেখা আছে ইংলিশ আর বাংলা। একটু মোটামুটি যতটা পারি অবান্তর কিছু বকে যাব, একটু তোমরা শুনবে। আজকে আমরা যেটা নিয়ে টপিক আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। এখন ভার্ব বললেই তোমাদের যদি জিজ্ঞেস করি, স্যার বলো তো ভার্ব কী, ম্যাক্সিমাম একটা প্রশ্নের উত্তর আমি পাবো, এটা হচ্ছে স্যার ভার্ব না জানলে রাইটিং লিখবো কী করে? ভার্ব মানে তো টেন্সটা আমাদের জানতেই হচ্ছে। কিন্তু একটা কথা বলি, ধারণাটা সম্পূর্ণ ভুল। ভার্ব আর টেন্স আলাদা। ভার্বের রূপগুলো আমরা কিন্তু আজকে পড়ব, আর টেন্সটাকে রেখে দেবো পরবর্তী ক্লাসে। কেন? এই যে ভার্ব করে এত কিছু বলছি, এ যে সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে টেন্স। তাহলে ভার্ব আর টেন্স সমগোত্রীয় বলতে পারো, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে এবং একদম চিপক সেল যেমন আটকে থাকে সেইভাবে আটকে আছে। কিন্তু তা বলে এর অর্থ এই নয় যে ভার্ব মানেই টেন্স। ভার্ব যে টাইম বাই টাইম পরিবর্তন হতে পারে সেটা নিয়ে কিন্তু টেন্স। আমরা জানি যে ভার্ব টেন্সকে বলা হয় ক্রিয়ার কাল, অর্থাৎ দ্য টাইম অফ ভার্ব। আমরা আজকে যেটা রেখেছি সেটা হচ্ছে ভার্ব কী আর তার প্রকারভেদ। ভার্ব কী তো বলতে হবে না, তবু আমরা একটু জেনে নেব, আর তারপরে চলে যাব তার টাইপসগুলোতে। প্রথমেই দেখো আছে ভার্ব কী, স্টেট অফ বিইং অর অ্যাকশন অর ইভেন্ট। স্টেট অফ বিইং অর অ্যাকশন অর ইভেন্ট কী ব্যাপার? ভার্ব প্রত্যেকে কি শেষ পর্যন্ত আমাদের সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে হবে নাকি? তা তো নয়। তাহলে কি করতে হবে? অ্যাকশনের কথা আছে মানে হিরো চলে আসবে নাকি, সে ফাইট করবে, অ্যাকশন দেখাবে? নাকি কোনো ইভেন্ট আছে যেখানে আমাদের প্রতিযোগিতা হবে? সেটাও নয়। তো স্টেট অফ বিইং দ্যাটস মিন, আমরা আজকে এই ক্লাসটা করছি, দ্যাটস মিন উই আর। আমরা একটা লাইন লিখতে পারি, উই আর ইন দ্য ক্লাস। তাহলে উই আর ইন দ্য ক্লাস, দ্যাটস মিন আর এই টপিকটা বোঝাচ্ছে ক্লাসে কারা আছে না আমরা আছি। আমাদের যে অবস্থা, আমরা যে কোথায় আছি সেটা কিন্তু নির্দেশ করছে আর এই ভার্বটার মাধ্যমে। তো বি ভার্ব কখনো কখনো আমাদের কাছে কিন্তু মেন ভার্বের মতোই বসে, এবং আমরা বি ভার্ব পজিশনে যাব না। কোনো বি ভার্ব ওয়ান টাইপ অফ অক্সিলারি ভার্ব বলতে পারো, যেটা সাবজেক্টের অবস্থাকে চিহ্নিত করছে। অ্যাকশন ভার্ব কি, ইভেন্ট কি?
এই যে ভার্ব কোনো কাজ করছে, ভার্ব মানে তো কোনো কাজ, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন অর ইভেন্ট। আমরা যখন কোনো ইন্ট্রোডাক্টরি প্রশ্নে যাই তখন আমরা দেখেছি কিছু একটা টার্ম আছে যে ফট করে বেরিয়ে চলে আসে। কি যেমন ডু ইউ নো, ডু ইউ নো। দেখো, নো মানে জানা। প্রশ্নবোধক করার সময় আমরা সামনে কি ইনপুট করছি? ডু। তাহলে সেটা কার আগে বসেছে? সাবজেক্টের আগে, এবং পরে আবার একটা কিন্তু ভার্ব আছে। তাহলে সেদিক থেকে বললে এটা কি ক্লিয়ার নয় যে নো যে ভার্বটা তার মধ্যেই আরেকটা ভার্ব লুকিয়ে থাকে, দ্যাটস ইজ ডু। তো কোনো কাজকে আমরা করা অর্থে যখন বলি তখন তার মধ্যে যে লুকিয়ে থাকছে করা ইংরাজি, সেটা হচ্ছে ডু। মনে থাকবে? তো ভার্ব সম্বন্ধে পরিচিতি করানোর সিম্পল লজিক যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্ব সাধারণত মেন বাক্যে সাবজেক্টে যে বসছে তারপরে এসে বসবে এবং তাকে একটা সাকসেসফুল ওয়েতে নিয়ে যাবে যাতে সে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারে। তাহলে আমরা সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট সেটা একটু পেয়ে গেলাম। একটা সাবজেক্ট থাকবে, তার মানে কর্তা, কর্তাস্থানীয় ব্যক্তির পরেই থাকবে সে কি করছে, দ্যাটস মিন ভার্ব। এখন তারপরে হচ্ছে বাকি, বা তাকে আমরা বলতে পারি অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট, চুক্তি, এ থাকলে বসবে, এগুলো কীভাবে বসবে এবং কোন কোন টেন্সে কীভাবে পরিবর্তন হবে সেটা জানতে হলে আমাদের পরবর্তী ক্লাসে আমাদেরকে নজর দিতে হবে। আজকে আমাদের জানতে হবে এই যে ভদ্রলোককে আমরা নিয়ে এলাম, আজকের নতুন অতিথি আমাদের পার্টস অফ স্পিচের, তো তাকে নিয়ে আসার পর তার সম্বন্ধে একটু জেনে নেব। বাড়িতে অতিথি এসছে, জেনে নেব না সে অতিথি মানে কত রকমের হয়ে থাকে, না অতিথি দেব ভাবা এই কথাটাই শুধু মাথায় রাখবো, তাও কিন্তু নয়। সেজন্য আমাদের অতিথির টাইপসগুলো একটু জেনে নেব। আজকের যিনি অতিথি এসছেন ভার্ব, তার টাইপসগুলো কি কি টাইপস আছে। নর্মালি ভার্বের টাইপসগুলোকে নিয়ে আমরা আলোচনা শুরু করছি, প্রসঙ্গে ফট করে বলে ফেলবে তোমাদের স্যার হয়তো। চলো, তো কি আছে দেখো, ভার্ব সম্বন্ধে আরেকটা কথা কিছু দেওয়া আছে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলবো। কি আছে? গো দেয়ার। সো হিয়ার গো যে টার্মটা আছে এটা অ্যাকচুয়ালি কি একটা ভার্ব। আমি যদি বলি গো দেয়ার, তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে। বাক্যের ধরনটা একটু অন্য রকমের। এটা 5টা বাক্য আছে, সেই 5টা বাক্যের মধ্যে এক ধরনের বাক্য এটা, সেটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা কি না, সেন্টেন্স আর অফ 5 পার্টস অ্যান্ড দিস ইজ আ পার্ট অফ ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, কিন্তু আমি যখনই তার আগে একটা আই টার্ম ইউজ করে দিচ্ছি, আই গো দেয়ার, দ্যাটস মিন এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এসছে। তাহলে দেখো, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রয়োজন কিন্তু আছে। আই গো দেয়ার বা ইউ গো দেয়ার, এই টার্মগুলো কিন্তু আমরা ব্যবহার করছি পরে, কিন্তু আসল কথাটা গো দেয়ার বললে এর অর্থ কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। আই গো দেয়ার অ্যালং উইথ মাই ফ্রেন্ডস। সো সেন্টেন্সটা ধাপে ধাপে লং হচ্ছে না, বাড়ছে না। প্রথমটা ক্ষেত্রে 2টো ওয়ার্ড দিয়ে হয়ে গেছিলো, দ্বিতীয়টা 3টে ওয়ার্ড, এখন দেখো 4 আর 3 7টি ওয়ার্ড কিন্তু হচ্ছে। কিন্তু একজনের গুরুত্ব কিন্তু বারে বারে প্রকাশ পাচ্ছে, সেটি হচ্ছে গো, দ্যাটস মিন ভার্ব। তাহলে ভার্বকে ছাড়া যেমন সেন্টেন্স গঠন হয় না। আমাদের ফ্যামিলিতে একজনের গুরুত্ব কিন্তু সবসময় আমরা দিতে বাধ্য, তিনি হচ্ছেন মা। তাহলে মায়ের সঙ্গে আমরা কিন্তু ভার্বের একটা রিলেশন পাচ্ছি। আমরা প্রথমেই বলে এসেছি, আবারও বলছি, সেটা হচ্ছে ভার্ব কিন্তু অ্যাকশন, যে ভার্ব মানেই অ্যাকশন, তো অ্যাকশন যে যার অ্যাকশন কিন্তু ছুটি নেই। আজকে করোনা পিরিয়ডে তোমরা ভেবে দেখো, অনেকেই কাজ নেই, অনেকে বাড়িতে আছেন, বা অনেকে নিয়ম মেনে তাকে থাকতে হচ্ছে বাড়িতে। সকল ক্ষেত্রে আমরা ছুটি পাচ্ছি, কিন্তু একজন ছুটি পান না, তিনি মা। তেমনি সেন্টেন্সে যাকে তাকে আমরা ব্যবহার করতে পারি, নাও করতে পারি, কিন্তু একজনকে ব্যবহার করব, সে হচ্ছে মাদার টার্ম, দ্যাট ইজ ভার্ব। তো ক্লিয়ার হয়েছে ভার্ব কি? যদি হয়ে থাকে কমেন্টে জানান। আচ্ছা,
তো চলো আমরা সেন্টেন্সের ভার্বের গুরুত্বটা তো বুঝলাম, ভার্ব কত রকমের যেটা বলছিলাম, যার সঙ্গে আত্মীয়তা করছি সে কত রকমের মানসিকতা হতে পারে একটু চেক করে নিই। টাইপস অফ ভার্ব কী সেটা? টাইপস অফ ভার্ব, কত রকমের ভার্ব আছে। আমরা বিবিধ ধরনের ভার্ব পাবো। বাংলাতেও অনেক ধরনের ক্রিয়া হয়। আমরা তো পদ পরিবর্তন সম্পর্কে সেই ছোটোবেলায় শিখে এসেছি, আর প্রয়োজন পড়ে না, বা যারা ছোটরা দেখবে বা দেখছো তাদের একটা কথা বলি, ছোট থেকে একটু বাংলা ব্যাকরণটাও পড়ো। আমাদের ক্রিয়াপদের আমরা পাবো সকর্মক অকর্মক ক্রিয়া, আর এক জায়গায় পাবো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। তো ইংলিশে তো এইটুকু নয়, বাংলাতেও যেমন এর পরেও আছে, ইংলিশেও আছে। তো চলো আমরা প্রথম টাইপসে যাই। কি আছে? স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ব। স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ব। তো হোয়াট ইজ স্টেট আর হোয়াট ইজ অ্যাকশন? অ্যাকশন শুরু হচ্ছে যখন, তার নিশ্চয়ই টাইম আর টাইম টেবিল থাকবে, কি তাই তো? কখন থেকে কখন হচ্ছে একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকতে হবে। স্টেট ভার্বের ক্ষেত্রে স্টেট হয়ে গেছে সে বেচারা, তার কি টাইম টেবিলের গুরুত্ব পাবে? পাবে কি না আমরা কিন্তু পরবর্তী পেজে দেখে নিচ্ছি। কিন্তু এটা একটা ভাগ যেটা নিয়ে আমি আলোচনা করব এবার, সাথে থাকবে তোমরা আর দেখতে থেকো ক্লাসটা। তো প্রথমেই আমরা চলে যাব স্টেট ভার্ব। কী জিনিস? কন্টিনিউ ওভার এ পিরিয়ড বাট নো বিগিনিং অ্যান্ড নো এন্ড পয়েন্ট অফ টাইম, যেটা বলছিলাম। স্টেট ভার্ব যে স্টেট করে গেছে, থেকে গেছে, তো তাকে নিয়ে আমরা বলতে পারি না হোয়াট ইজ দ্য বিগিনিং টাইম অফ ইটস অ্যান্ড হোয়াট দ্য এন্ড পয়েন্ট অর এন্ডিং টাইম অফ ইট। তো যে ভার্বে আমরা কোনো রকম দেখতে পাবো না যে সেখানে বিগিনিং পোর্শনটা আছে, যেখানে কোনো এন্ডিং পোর্শনের গুরুত্ব আছে, তো তাকে আমরা অবভিয়াসলি যে নামে ডাকবো সেটা কিন্তু স্টেট ভার্ব। বাই দ্য ওয়ে, আমাদের কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা বুঝে গেলে আশা করি আমরা পারবো হোয়াট ইজ স্টেট ভার্ব। I forget everything. So the first example I repeat, I forget everything. So I forget. এখন মনে হচ্ছে কোনো একটা বন্ধু তোমার সঙ্গে দেখা করছে, তুমি বললো আই ফরগেট ইউ। এবারে তুমি বললে কথাটা, সে ভাবতে শুরু করলো কেন ভুলে গেল, বা তুমি ভাবতে বুঝলে কোন তারিখ থেকে ভুলেছিলাম বলো তো। আবার কি কখনো মনে পড়বে? মানে এতদিন পর্যন্ত মনে ছিল না, এবার মনে পড়বে? এরকম প্রসঙ্গ কিন্তু হয় না। ফরগেট টার্মটার ব্যাপারে কিন্তু আমরা বলতে পারি এই টার্মটার কখনো আগে পরে কিন্তু টাইম টেবিল জানিয়ে কিন্তু হয় না। সো সেই রকমই টার্ম দেখো এখানে, যেখানে টাইম টেবিল নেই, আমি বারবার টাইম টেবিল এই কারণে বলছি, সেখানে একটা বিগিনিং পোর্শন থাকবে, একটা এন্ড পোর্শন থাকবে, এটা কিন্তু স্টেট ভার্ব কিন্তু অ্যালাউ করে না। যেমন একটা অ্যালাউ করে না, আমরা পরেরটাতে দেখবো, এটা নিয়ে অনেক ভয়েস চেঞ্জ হয়েছে, ছোটো থেকে পড়েছো, হানি টেস্ট সুইট। যখন ভয়েস চেঞ্জের কথা উঠেছে আমি উত্তরটা আর একবার রিপিট করি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো সেটা নর্মাল বাক্যটাকে আমরা দেখে নিই কী আছে অ্যাক্টিভে, হানি টেস্ট সুইট। সো হিয়ার ইন কেস অফ হানি টেস্ট সুইট, হানি টেস্ট হুইচ ফ্লেভার? দ্যাট ইজ সুইট, মিষ্টি। তো মধু খেতে মিষ্টি। এখন তোমার মনে হবে ফ্রম হুইচ পিরিয়ড অর হুইচ টাইম অর হোয়েন ডাজ হানি অর ডিড হানি সুইট ফার্স্ট অফ অল। প্রথম কবে থেকে মধু মিষ্টি শুরু হয়েছিল খেতে? তার আগে কি কোনো ঝাল ছিল নাকি? না তার আগে কোনো মিষ্টি জায়গায় আমরা বলবো হানি প্রথমে টক ছিল তারপর মিষ্টি হয়েছে? বলতে পারি না। তো এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা বারে বারে বলছি, এই যে এখানে ব্যবহৃত ভার্বগুলো, সেগুলো প্রত্যেকটির কিন্তু বিগিনিং পোর্শন আর এন্ডিং পোর্শন নিয়ে গুরুত্ব পাচ্ছে না। সো দ্যাটস মিন দে আর কল্ড স্টেট ভার্বস। ঠিক আছে, তোমাদের কাছ থাকবে আরও কিছু উদাহরণ, যদি তোমরা জানো বলতে পারো, কমেন্ট একটু চেষ্টা করো বলার, তাহলে কি হবে, মন লাগবে না, একটু এতটা খেটে মরছে, বলে বকে বকে মরছে, একটু আরাম পাবো। তো এবারে দেখো আমাদের যেখানে যাব সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এসে গেছি আমাদের সাউথ ইন্ডিয়ান মুভি সিনেমা। তো সাউথ ইন্ডিয়ান মুভি যাওয়ার আগে একটা কথা বলি, অ্যাকশন ভার্ব দ্যাটস মিন যেখানে অ্যাকশন থাকবে,
অর্থাৎ অ্যাকশন এরকম হচ্ছে তোমাদের দুই বন্ধুর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেল, তোমরা এবার ভাবতে, ঝগড়াটা হয়ে গেল মানে এরকম নয় যে তোমাদের ফ্রম বার্থ, জন্ম তারিখ থেকে শুরু করে তোমরা ঝগড়া করছো, তা তো নয়। ঝগড়া হয়েছে একটা সময়ের মধ্যে হতে পারে, কি অ্যাক্সিডেন্ট একটা কোনো জায়গায় হয়ে গেছে, তার একটা টাইম থাকে, যেমন তেমনি অ্যাক্সিডেন্ট কথাটা যেমন অ্যাক্সেন্ট একে রিলেট করছে, তো আমরা যে ভেবে নেব এর কিন্তু একটা নির্দিষ্ট বিগিনিং পোর্শন থাকবে এবং একটা এন্ড পোর্শন অবভিয়াসলি থাকবে। আমরা থাকছে কি না একটু উদাহরণটা দেখে নিই না, চলো না, দেখো স্যার বলছে বটে, একটু মিলিয়ে নিই। স্বামী প্লেড আ গুড ইনিংস, স্বামী প্লেড আ গুড ইনিংস, আমরা কিছুদিন আগে দেখলাম ইংল্যান্ডের বিরুদ্ধে স্বামী একটা খুব দুর্দান্ত ব্যাটিং করেছে, তো সেটা থেকে আমি উদাহরণটা তুলে নিয়েছি। স্বামী প্লেড আ গুড ইনিংস, এখন তুমি বলো তো, বা তোমরা বলো তো, যে স্বামী যখন খেলতে শুরু করেছেন আমাদের মোহাম্মদ শামি, সো সে যখন খেলছে সে কি কোনো টাইম টেবিলের তোয়াক্কা না করেই ধরো খেলেই চলেছে, এখনও পর্যন্ত খেলছে, তোমরা যখন ক্লাসটা দেখছো, তা তো নয়। এর কিন্তু খেলার একটা পিরিয়ড অফ টাইম ছিল, যে কোন টাইম থেকে শুরু হয়েছে খেলাটা আর কোন টাইমের মধ্যে তার খেলাটা শেষ হয়েছে, একটা ডিউরেশন আছে। সো পিরিয়ড অফ টাইমের জায়গায় আমি বারবার পিরিয়ড অফ টাইম বলছি, তো এখন একটু অন্য ভাষা ইউজ করি, কী হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশনকে যখন মেনশন করা থাকবে তখন সেটা অ্যাকশন ভার্ব। তো এখানে আমাদের প্লেড কথাটা একটা অ্যাকশন ভার্বের উদাহরণ। আমরা সিমিলার চলে যাব, যদি নিচের উদাহরণে যাই, কি আছে, দে ওয়াচ দ্য অনলাইন ক্লাস ডেলি, দে ওয়াচ দ্য অনলাইন ক্লাস ডেলি, সো হিয়ার ওয়াচ একটা টাইমে শুরু হয়, একটা টাইমে শেষ হয়, ডেলি হলেও তার একটা নির্দিষ্ট টাইম আছে, সো দ্যাটস মিন দ্যাট ইজ কল্ড অ্যান অ্যাকশন ভার্ব। ওকে, সো আমাদের প্রথম পর্বে আমরা কিন্তু স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্ব নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পেরেছি। তো আদৌ আলোচনাটা কতটা সাকসেসফুল হয়েছে সে তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমরা চলে এসেছি পরের টার্ম, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা একটু আগে একটা ভার্বের সূচি পড়ে নিয়েছি, তো ওখানে তো থেমে থাকলে হবে না, কেন ভার্ব আমাদের জন্য বিশাল বড় একটা জায়গা রেখে দিয়েছে, সেখানে আমরা পা দিয়েছি যখন বেরিয়ে আসবে সব কটা শিখে, তাই তো। তো ট্রানজিটিভ ভার্ব কী জিনিস আমরা একটু আলোচনা করে ফেলি, দেখা যাক না কী বলছে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। সো ট্রানজিটিভ ভার্বের যখন সংজ্ঞা দেখছি, আমরা ছোট্ট করে সংজ্ঞাগুলো রেখেছি, কেননা এটা বুঝতে ক্লাসটা করতে এসেছি, মুখস্থ করতে নয়। সো ট্রান্সমিটস অ্যাকশন টু আ অবজেক্ট, আমাকে ধরে নিতে হবে যে ট্রানজিটিভ ভার্ব যখন আছে ভাই, সেখানে আমার কিন্তু অবভিয়াসলি একটা অবজেক্ট থাকবে। তাহলে অবজেক্টকে কোয়ালিফাই করা বা অবজেক্ট থাকবে এমন ভার্ব কী উদাহরণ হতে পারে? আমরা বাংলাতে কর্ম বলে কিছুই পদ জানি বা কারক। সো কর্ম যেটা আছে সেটাকে আমরা বলি, তার সঙ্গে রিলেটেড ক্রিয়াপদকে সকর্ম ক্রিয়া, একটা কর্ম থাকবে। তো এখানে দেখো ট্রান্সিটিভ ভার্বেরই মানে কিন্তু আমরা পেতে পারি সকর্ম ক্রিয়া। যারা বাংলা থেকে ইংরেজিতে শিখতে এসেছো তারা একটু জেনে নিও, যাদের অল্প অল্প বাংলা জানি বলবে সামথিং সামথিং, তাদের ক্ষেত্রেও বলছি একটু বাংলাটা থেকে শিখে নিতে সুবিধা হবে, যেহেতু স্যার বাংলা মিডিয়াম থেকে পড়াচ্ছেন। Ishita sent a gift. So here Ishita is the subject, sent the verb, and that's here a gift portion is called an object. Similarly, Ranveer ask this regularly. So here this the term is one of object, because in case of voice change, that sentence we can change in voice. How? The first sentence here, Ishita sent a gift. So in terms of voice change, in passive voice it is a gift was sent by Ishita. And similarly the second one, this is asked by Ranbir regularly. সো রণবীর এটা কিন্তু রণবীরের দ্বারা প্রতিদিনই জিজ্ঞাসা করা হয়ে থাকে, বা ও আমাকে জিজ্ঞাসা করে থাকে। তাহলে বুঝতে পারছো, যেখানে আমাদের কিন্তু সরাসরি ভয়েস চেঞ্জ করা সম্ভব, সো সেখানে আমরা কিন্তু বলতে পারি এটি ট্রান্সিটিভ ভার্ব। ইট অলসো টেকস অ্যান ইনডিরেক্ট অবজেক্ট। সো ইনডিরেক্ট অবজেক্ট মানে দেখো এখানে একটা সেন্টেন্স আমি প্রথমে বলেছিলাম, 1 নম্বরের সেন্টেন্সটাকে, যেটাকে আমরা যদি
একটু লং করে নিই, তাহলেই পেয়ে যাব স্যার কি বলছেন দেখি তো। Isita sent me a gift. So here there's me is an indirect object. So direct object, this portion, the gift. And in that case, when we change the voice, two types of voice change of voice in passive. First one is I was sent a gift by Sita, or a gift was sent by Sita to me. সো ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। নতুন অবজেক্ট এসে গেছে বলে ভয়েস চেঞ্জ সম্ভব নয়, দ্যাটস নট কারেক্ট। ক্লিয়ার? নাও আমরা ট্রানজিটিভের পরে কিন্তু যদি ইনট্রানজিটিভ জেনে নিই, তাহলে ট্রানজিটিভটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। তো ইনট্রানজিটিভ কি? ইট ডাজেন্ট টেক এনি অবজেক্ট। কিছু কিছু সেন্টেন্সে আমরা সরাসরি অবজেক্টের ব্যবহার লক্ষ্য করি না, এবং তারা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু অসমর্থ বা আনএবল, উই আর আনএবল টু চেঞ্জ দিস ভয়েস। হোয়াই? দেয়ার ইজ নো ক্লিয়ার অবজেক্ট। হি কমপ্লেন্স রেগুলারলি, so here complains, that portion doesn't take any object. Similarly, the second one, Anita sleeps too much, so here sleeps the main verb. Obviously this is a verb, but there is no object. So in case of sentence, such sentence where no object, this is intransitive verb. আশা রাখবো তোমাদের এই যে ছোট ছোটোভাবে বোঝাচ্ছি, এগুলো মাথায় ঢুকে যাবে। কেননা শুধু টেক্সট পড়ে বুঝে বুঝে অত পড়ার এখানে তো সম্ভব নয়। আবার যদি আমি মিডিল টার্মে চলে যাই, যে কিছু কিছু পর্ব আলোচনা করি, তাহলেও অতটা গুরুত্ব লাগবে না। সো এবারে আমরা চলে যাব ট্রানজিটিভ ইনট্রানজিটিভের পর আরেকটা পোর্শনে যাব, যেটা যেতে গেলে আমাকে প্রথমে বিরাট বড় একটা ছকে যেতে হবে। ছকটা তোমাদের সামনে হাজির। কি আছে দেখো, ভার্বের দুটো পোর্শনে ভেঙে নিয়েছি। কি কি আছে? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। So here, what is finite verb and what is non-finite verb, we will discuss soon. The first one of finite verbs is principal verbs, as well as linking verbs and adverb, auxiliary verb. So these three verbs are of finite verbs. Clear? And non-finite verbs are of three types. They're infinite or infinitive, that second one is gerund, and third one is participle respectively. So আমরা তিনটে ভাগ পেয়েছি, আগে একটা ভাগ পেয়েছি, মানে এটা একটা বড় পরিবার আত্মীয় স্বজন নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে ভার্ব। তাকে আমাকে জানতে গেলে এগুলোকে ধাপে ধাপে খাওয়া শিখতে হবে, অর্থাৎ বুঝতে শিখতে হবে, তার সঙ্গে মেলামেশা করতে হবে। কেন করতে হবে? ভার্ব সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট আমাদের প্রয়োজন আছে, তাই তো? তাহলে এবারে আমরা চলে যাব প্রথম পার্ট, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। এভরি সেন্টেন্স নিডস আ ফাইনাইট ভার্ব। কেন? কিছু কিছু ভার্ব আছে, ক্রিয়া আছে, যারা বাক্যটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। আমরা বলেছি যে ক্রিয়াপদ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে থাকে, সেই হচ্ছে কি ফাইনাইট ভার্ব, দ্যাটস মিন সমাপিকা ক্রিয়া। ইট অ্যাক্টস অ্যাজ মেন ভার্ব। এটা মেন ভার্বের চরিত্র আছে, আমরা আলোচনা করেছি, প্রথমে বলেই ফেললাম একটু আগেই। ইট ক্যান মেনটেন ডিফারেন্ট টেন্সেস। সো টেন্সগুলোকে কিন্তু একের পর এক মেনটেন করতে পারে। আমরা কি করে করবে, মুখে তো বলবই। যেমন দেখো, আই ডু ইট, আমি করি। আই অ্যাম ডুইং ইট, আমি করছি। আই হ্যাভ ডান ইট, তো দ্যাট পোর্শন মিনস আই হ্যাভ ডান ইট, দ্যাটস মিন আমি করেছি কাজটি। বা আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স, কিছু একটা টাইম বলে দিলাম। তাহলে এই যে আমি কিছুক্ষণ ধরে করে চলেছি, তাহলে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ডের, একটা ভার্বের কত রকমভাবে ব্যবহার সম্ভব, এবং সেটা সম্ভব তখনই যদি সেটা ফাইনাইট ভার্ব হিসেবে হয় তবে।
ইউজড ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে একই কিন্তু পরিবর্তন করতে হয় আমাদেরকে। আমরা এক্সাম্পলে চলে যাই। দ্য ফার্স্ট ওয়ান ইজ সি প্রপোজেস মি লাস্ট উইক। তিনি আমাকে প্রপোজ করেছেন বা সে আমাকে প্রপোজ করেছে। তো দ্যাটস মিন প্রপোজ, it is a main verb and that is a finite verb because in that sentence the speaker clears his view and the listener can clear about the speech of the speaker. বক্তা কি বলছে সেটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু আমাদের যিনি স্পিকার যে কথাটা শুনছে তাদের কিন্তু বুঝতে পারছে। ডাজ সি অ্যাটেন্ড দ্য মিটিং, তিনি কি মিটিংটা অ্যাটেন্ড করবেন, প্রশ্নবোধক চিহ্নে, তবুও কিন্তু বোঝা যাচ্ছে ইন ইন্টারোগেটিভ ফরম্যাট ফাইনাইট ভার্ব ইজ ইউজড টু ফুলফিল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এক্ষেত্রেও। সো দ্যাটস মিন ইট ইজ অলসো আ ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আমরা ফাইনাইট ভার্বের যে লিস্টিটা পেয়ে এসেছি, তিনটে লিস্টি, তো তিনটে লিস্টিটা আমরা কিন্তু একটু পরে জেনে নেবো। তার আগে আর একটা পোর্শন ছিল না তোমাদের, সেটা আলোচনা করে দিই, নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব ডোন্ট ইন্ডিকেট টেন্স, এ টেন্সের গুরুত্ব ধারে না। কেন ধারে না? আমরা তাকে টেনে জেনে নেবো, ছাড়বো না। কেন ছাড়বো না? তুমি বাবা কেন বলছো তুমি টেন্স মানো না? টেন্স ভাব তো টেন্স মানে, কেন মানে না সে চলো দেখতে পাবো। অ্যাক্টস লাইক নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস, এরা কিন্তু নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো কিংবা অ্যাডভার্বের মতো ইউজ হতে পারে। দেয়ার্স নো টেন্স ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট, এদের কিন্তু টেন্স ওয়াইজ কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমাদের কিন্তু ওই যে একটু আগে বলছিলাম যে ব্যাপারটা, যে এটা অ্যাম বসে কোনো জায়গায় হ্যাভ বসছে পার্টিসিপল ফর্ম, কোনো জায়গায় হ্যাভ বিন ইউজ হচ্ছে, অতীতকালে হ্যাড বিন হতে পারে, ইন ফিউচার শ্যাল উইল, এই টার্মসগুলো ইউজ হয়, এর ক্ষেত্রে হবে না। কেন হবে না? হতেই হবে, দেখা যাক। আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং, সো হিয়ার ওয়াকিং দ্যাটস পোর্শন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা নন ফাইনাইট, এর সঙ্গে কিন্তু একটা ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে, নাহলে বাক্যটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে? একটা ফাইনাইট ভার্বকে ছাড়া নন ফাইনাইট ভার্বের গুরুত্ব নেই। ও একার গুরুত্ব বলতে পারে আমি ডন, কিন্তু একটা বাচ্চা ছেলে ডন ডন করতে করতে তার বাবা মা পিছনে না থাকলে, সামনে একটা কুকুর চলে আসছে ঘেউ ঘেউ করছে, তাকে দেখে চোঁচা দৌড় তো সেটা একটা সাপোর্ট লাগে। তো সেই সাপোর্টের কাজটা কে করে? ফাইনাইট ভার্ব। দ্য ম্যান ওয়ারিং আ ব্ল্যাক কোট ইজ মাই আঙ্কেল, সো হিয়ার ইজ used to fulfill the meaning, but in case of wearing, that is non-finite verb. Clear? Now comes to the parts of finite verb. They are principal verb. When a verb is used independently, সে যখন একা একাই বুঝতে পারে ভাই ও আমার সব সাপোর্টার ভাপোটার লাগে না, আমি একাই চললাম, বসে পড়লাম, খেয়ে নিয়ে চলে এলাম বিয়ে বাড়ি থেকে, বা কোনো জায়গায় ঘুরতে যেতে মন চাইলো চলে গেলাম, ট্রেন ধরে পো করে গেলাম, চলে এলাম। সো দ্যাটস মিন ইন্ডিপেন্ডেন্টলি, সে কাউকে ডিপেন্ড করে না বসার জন্য। ইট ইজ অলসো কল্ড অ্যাজ মেন ভার্ব। ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন, এ কিন্তু একা একই বসতে পারে, যেটা বলছিলাম। আর দ্যাটস ওয়াই ইট ইজ ইন্ডিপেন্ডেন্টলি। যদি কাউকে লাঠি ধরতে না হয়, সে কিন্তু দুটো পায়ে ভরসা করে হেঁটে যেতে পারে, কিন্তু লাঠিতে যে ভরসা রেখেছেন তার মানে তার শরীরটা কোনো কারণে অসুস্থ আছে, তাকে সাপোর্ট নিতে হচ্ছে। তো যে সাপোর্ট নেয় না সে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, মনে থাকবে। আর আমরা একে মেন ভার্ব বলবো, কেননা মেন কথাটাই বোঝা যাচ্ছে ও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত আছে। আমরা উদাহরণ দেখি কি আছে। আই ওয়েটেড ফর 2 hours, হিয়ার ওয়েটেড, দ্যাটস মিন এ একাই কিন্তু বসছে, কোনো সাপোর্টার লাগছে না। রাজু কামস উইথ মি, সো হিয়ার কামস, এই টার্মটা, এগুলো কিন্তু এক একটা প্রিন্সিপাল ভার্বেরই উদাহরণ। ক্লিয়ার? সো প্রিন্সিপাল ভার্ব খুব সহজ জিনিস, এগুলোকে জটিলভাবে নেবে না। বিরাট বড় দীর্ঘ ক্লাস রেখে 1 ঘন্টা করে রেখে শুধুমাত্র টিআরপি রেট বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই। আমাদেরকে চলে যেতে হবে পরবর্তী একটা ফাইনাইট ভার্বে, অক্সিলারি ভার্ব।
Such a verb is used to help other verbs to form voice, moods, tense. কিছু কিছু ভার্ব আছে যারা আছি তোমার মধ্যে লুকিয়ে আছি বা তোমাকে সহায়তা করে চলেছি। ওই যে একটা টার্ম আছে না, গড, আমরা কি বলি যে ভগবান আছে আমাদের পাশে, তা দাঁড়িয়ে থেকে সাপোর্ট করে যাচ্ছে, কাজ আমরা করছি, সাপোর্ট একজন দিচ্ছে। তো সে সাপোর্টটা আমরা যেটা ভেবে নিই আত্মবিশ্বাস পাওয়ার জন্য, সো সেটাকে নিয়ে আমি বলছি যে সেরকমই যে পাশে থেকে সাহায্য করে চলেছে, দ্যাটস মিন অক্সিলারি ভার্ব, আমরা একে হেল্প করছে না, তাই আমি আর একটা নাম দিয়ে দিচ্ছি বা তোমরা মনে রাখার চেষ্টা করো, তোমরা জানো প্রত্যেকেই, তবু একবার রিপিট করছি, হেল্পিং ভার্ব। একে কিন্তু আমরা হেল্পিং ভার্ব বলতে পারি। কিভাবে হেল্প করছে স্যার? চলো উদাহরণটা আমরা দেখে নিই। হি মে কন্ট্যাক্ট মি সুন, সে আমাকে খুব তাড়াতাড়ি দেখা করবে বলেছে, মানে করতে পারে। তো এই যে মে কথাটা ইউজ করছি, করতে পারে, কি করতে পারে? কন্ট্যাক্ট করতে পারে। কিভাবে? ফোনে নাকি, না হোয়াটসঅ্যাপে, না ফেসবুকে, এটা নয়। তো অ্যাকচুয়ালি মোটোটা হচ্ছে কন্ট্যাক্ট করা, তার আগে মেয়ে বসেছে, ঠিক আছে। সিমিলার, উই শুড ওবে আওয়ার সিনিয়র্স, সো এখানে উচিত অর্থে উই শুড, ওবে কথাটা আছে তার আগে বসেছে, ওবেটা আসল কথা কিন্তু তার আগে শুড ইউজ হয়েছে। সো দেন আছে আওয়ার সিনিয়র্স, যারা আমাদের থেকে বড় তাদেরকে রেসপেক্ট করার কথা বলা হয়েছে, মান্য করার কথা বলা হয়েছে। সো হিয়ার টার্মস অফ মে, শুড, এগুলো এক একটা অক্সিলারি ভার্ব। আমরা বলতে পারি ডু, আমরা বলতে পারি ডিড, আমরা বলতে পারি ডান, আমরা বলতে পারি ক্যান, সিমিলারলি কুড। মে থাকলে আমরা বলতে পারি মাইট, শ্যাল থেকে হচ্ছে শুড, উইল থেকে হতে পারে উড, ঠিক আছে, অট, এরকম বিবিধ অক্সিলারি ভার্ব কিন্তু আছে, সেগুলো আমাদেরকে ইউজ করতে হয় মেন ভার্বকে সাপোর্ট দেওয়ার জন্য। কখনো এটা নয় যে মেন ভার্ব একা একই বসতে পারে না, সে তো পারে, আমরা পড়ে এলাম। আমাদের যেটা বোঝা সেটা হচ্ছে এগুলো বসে একে বিভিন্ন ফর্মে ইউজ করতে বা ব্যবহৃত হতে সাহায্য করে মেন ভার্বকে। তো এই যে সাহায্যকারী ভার্ব, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের পরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ইট লিঙ্কস দ্য সাবজেক্ট টু দ্য কমপ্লিমেন্ট, অ্যান্ড কমপ্লিমেন্ট হিসেবে যেগুলো আসবে সেগুলো কি কি? নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। তো ভার্বকে কি বলছে? ইট লিঙ্কস দ্য সাবজেক্ট টু দ্য কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের সঙ্গে লিঙ্ক করিয়ে দেয় শুধুমাত্র, তাদেরকে বলছে লিঙ্কিং ভার্ব। উদাহরণ, রোহিত ইজ আ লয়ার, সো হিয়ার রোহিত, দ্যাটস মিন ইজ কথাটা দেখো, লয়ার পোর্শনটা নাউন, আমরা জানি উকিল, সো তার আগে সাবজেক্ট হচ্ছে রোহিত, সো রোহিতের সঙ্গে লয়ারে কানেকশন করে দিচ্ছে যে, ঠিক আছে, লিঙ্ক করে দিচ্ছে, তো সেটা হচ্ছে ইজ। সিমিলার আর একটা উদাহরণ, আমরা এইগুলো খুব পড়ে থাকি, দ্য বিল্ডিং লুকস হাই, সো সেরকম দ্য সান লুকস ব্রাইট, সো হিয়ার ব্রাইট পোর্শন ইজ কোয়ালিটি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, তো তার সঙ্গে রিলেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কার সঙ্গে? সাবজেক্ট দ্য সান। সো লিঙ্কিং ওয়ার্ড এগেন্স links the subject with adjective. The first one, noun. So these are the complements, and these are connected with the subjects respectively by the linking words is, looks, etc. So these are the linking verbs. Hope you can use linking verbs during your writings. How? This is the examples. নেক্সট, ইন কেস অফ নন, যেটা আমাদের ফাইনাইট ভার্বের বিরুদ্ধে বাইরে বেরিয়ে এসে আমরা একটু ভাব, এটা হচ্ছে নন ফাইনাইট ভাব, তার মধ্যে কী কী আছে? ইনফিনিটিভ ভাব। সো ইনফিনিটিভ ভার্বস মানে, অ্যান ইনফিনিটিভ ভার্ব ইজ দ্য ওয়ার্ড টু ইজ ফলোড, টু কথাটা থাকবে, আমাদের শুধু এই কথাটা মনে রাখতে হবে। টু কথাটার পরে কিন্তু আমরা আরেকটা ভার্ব পাবো, সেটা ভার্বটা কিন্তু অবভিয়াসলি প্রেজেন্ট টেন্সে বসবে, এই কথাটা কিন্তু মনে রাখবে। টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স ইউজ হয়, এটা কিন্তু এখানে লেখা নেই, রুলটা মনে রাখতে হবে। উদাহরণে চেক করলে আমরা কিন্তু এটা বারবার প্রমাণ পাব। আই হ্যাভ ডিসাইডেড টু গো ব্যাক, ফিরে যেতে ডিসাইড করছি, তাহলে টু কথাটার পরে
গো টার্মটা কিসে আছে? V1, দ্যাটস মিন ভার্ব 1 প্রেজেন্ট টেন্স। সে ওয়ান্টেড দ্য চিলড্রেন টু লার্ন ইংলিশ। সো এখানে দেখো টু কথাটার পরে কি আছে? লার্ন কথাটা আছে। সো দ্যাটস মিন এটাও কিন্তু V1 এ আছে। আই ডোন্ট ডেয়ার গো। সো হিয়ার ডেয়ারের পরে আমাদের ধরে নিতে হবে টু আছে একটা, আর টু এর পরে গো টার্মটা ইউজ হয়েছে বলেই কিন্তু একে V1ই রাখতে হয়েছে। সো বারবার যেটা কথাটা বলবো, ইনফিনিটিভ ভার্ব যেটা আছে সেটা ইনফিনিটিভ একটা টার্ম আছে টু টি ও, তো সেটাই ব্যবহার হচ্ছে। মেন ভার্ব যেটা আমাদের ইউজ হয়েছে তারপরে টু কথাটা বসানোর পরে আমরা চলে যাব প্রেজেন্ট ফর্ম অফ দ্য সেকেন্ড ভার্ব, দ্যাট ইজ ইনফিনিটিভ ভার্ব উইথ টু, বিকজ ইন দ্য ইন্ট্রোডাকশন পার্ট অর দ্য ডেসক্রিপশন পার্ট দেখো আমরা লিখিয়ে দিয়েছি টু ফলোড বাই এ ভার্ব। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব জিরান্ড পোর্শন, ভার্বের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জিরান্ড। আ ভার্ব অ্যাক্টস অ্যাজ নাউন। ভার্ব তো বটে, কিন্তু এ ভদ্রলোক বসছে যখন নাউনের মতো বসে দেখাচ্ছে, অর্থাৎ ক্রিয়াটা বসছে বিশেষ্যের মতো। কীরকম? টু প্লাস ভার্ব যে মানেটা হয় সেটা কি ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে নিয়ে আসছে। টু প্লাস ভার্বের ফরম্যাটটা কি আমরা ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে নিয়ে এলেই তাকে নাউন বানিয়ে ছাড়বো। কীভাবে ছাড়বো? চলো ভাই উদাহরণ দেখে নিই, বলছেন যখন স্যার একবার কি কি আছে আমরা দেখে নিই। দেখো লেখা আছে সুইমিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। তো এখানে দেখো সুইমিং ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ, এই যে পোর্শনটা আলোচনা করছি এখানে সুইমিং টার্মটাকে আমরা বলতে পারি টু সুইম ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। সো এখানে কিন্তু সুইমিং কথাটা সাবজেক্ট টু এ সেন্টেন্স হয়ে গেছে। একটা সেন্টেন্সের সাবজেক্ট পোর্শনে কিন্তু বসেছে কি? সুইমিং। সো দ্যাটস ওয়াই সুইমিং পোর্শনটা হচ্ছে সাবজেক্ট টু এ সেন্টেন্স অ্যান্ড দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ জিরান্ড। Meanwhile, the second one is I love going out to hills. তো এখানে দেখো গোয়িং আউটটা কার পরে বসেছে? লাভ কথাটার পরে। সো গোয়িং আউট দ্যাট পোর্শন, এটা অবজেক্ট একটা, এ কিন্তু সাবজেক্ট হিসেবে বসেনি। সো ডিরেক্ট অবজেক্ট হিসেবে কিন্তু জিরান্ড বসে, ডিরেক্ট অবজেক্ট হিসেবেও কিন্তু জিরান্ড বসছে, উদাহরণে দেওয়া আছে। তুমি বলতে পারবে না যে না বসে না, আর আমিও বলতে পারবো না যে বসে না, তাই তো? শুধু স্টুডেন্টে কি দোষ করেছে? হার ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ড্রয়িং। সো ইন কেস অফ দেখো হার ফেভারিট অ্যাক্টিভিটি প্রথমে অনেকটা বলে নিয়েছে না, এরপরে কি আছে? ইজ ড্রয়িং। সো এখানে আছে দেখো এর সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যাপারটা হয়ে যাচ্ছে, এর সাবজেক্ট কমপ্লিমেন্ট। টোটাল কথাটা হচ্ছে এতটা সাবজেক্ট, তারপরে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু ড্রয়িং কথাটা ইউজ হয়েছে। ড্রয়িংস মিন টু ড্র, দ্যাটস মিন আঁকা, অঙ্কন, এই কথাটা কিন্তু এখানে ইউজ হয়েছে। এবারে জিরান্ড পোর্শন আলোচনা করার পরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে লাস্ট পোর্শন পার্টিসিপল ভার্ব। ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু ক্রিয়েট ভার্ব টেন্স, প্যাসিভ ভয়েস, এসেট্রা এসেট্রা। তো এটা মেনলি বিরাট কিছু চাপের নয়, ভার্বের সঙ্গে কিছু আইএনজি ফরম্যাট, কিছু ইডি, ডি, টি, ইএন অথবা শুধু এন, এগুলো বসছে। যেমন ড্র, ড্রিউ, ড্রন হতে পারে, তো তখন শুধু এন বসছে। আবার ইএন যেটা আছে ইট, এট, ইটেন বলছি। এই যে টার্মগুলো ইউজ করছি এগুলো এক একটা পাস্ট পার্টিসিপল। আমরা একটু উদাহরণটা দেখে নিই কী আছে। দেখো টু রাইজ, দ্য রাইজিং সান, কিসে বসছে? এটা প্রেজেন্টে। পাস্ট পার্টিসিপেলে বলছে দ্য রাইজেন সান। দ্য বয়েলিং ওয়াটার, ইন কেস অফ পাস্ট পার্টিসিপেল দ্য বয়েলড ওয়াটার। দ্য ব্রেকিং নিউজ আমরা জানি, আর সেটা নিয়েই বলছে দ্য ব্রকেন নিউজ। আবার আরেকটা উদাহরণ আছে দ্য কুকিং হ্যাম, আরেকটা আছে দ্য কুকড হ্যাম। খুব সহজ, কোনো চাপের নেই। আমরা পার্টিসিপেলে শুধু ইউজগুলো কী হয় সেটা একটু জেনে নিলেই হবে, ঠিক আছে?
কোনো চাপে নেই, তবে এটা মেন ভার্ব হিসেবে বসে না, এটাকে গ্যারান্টি দেওয়া যেতে পারে। এবারে দেখো একবারে মুঠো করে চলে এসেছে একটা জিনিস, লাস্ট আলোচনা আজকের, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। তো স্ট্রং ভার্ব কি, নামেতেই স্ট্রং ব্যাপারটা আছে, পাঞ্চ করে দেবে যে ভাব থেকে তাকে স্ট্রং ভাব বলে, তাই তো? না 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 না, কি আছে, মেক্স দেয়ার ফার্স্ট ফর্ম বাই চেঞ্জিং অ্যান ইনসাইড ভাবেল। যখন পাস্ট প্রেজেন্ট ফিউচার থাকে, যেমন ধরো এরকম উদাহরণ আছে ডু, ডিড, ডান, এই সমস্ত ঘটনা যখন হচ্ছে, অর্থাৎ ডুটা প্রেজেন্টে, পাস্টে ডিড, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান। তো এরকম ব্যাপার যখন থাকবে তখন কি বলছে, যদি পাস্ট থেকে প্রেজেন্টে যখন যাচ্ছি তখন ভাই ভেতরের কিছু টার্মকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, অন্য কিছু করার প্রয়োজন পড়ে না। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, মানে একে বাড়তি কিছু ভার্বের শেষে যোগ করে একে পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। সি স্যাং আ সং, সো দ্য ফার্স্ট ফর্ম ইজ, আমরা মানে করলে কি পাবো, মেয়েটি একটি গান গেয়েছিল। গান গাওয়া ইংরেজি কি সিং, তো সিং টার্মটার মধ্যে বসছে SING। তো যখন অতীতকালে হয়েছে স্যাং, তখন কিচ্ছু নয়, আয়ের জায়গায় একটা বসে গেছে। তার মানে বুঝতে পারছো, পুরোটাকে চেঞ্জ না করে শুধু মিডল পোর্শনে একটা কিছু চেঞ্জ করে দিচ্ছি ভাওয়েল, আর অবভিয়াসলি সেটা পাস্টের রূপ নিয়ে নিচ্ছে। আমরা কখনই বলছি না সিং কথার সঙ্গে কোনো টার্ম বসিয়ে দিলাম, সিংড, এরম কিন্তু বসানো যাবে না। যেত, কিন্তু যাবে না কেন, এগুলো তো স্ট্রং ভাব, একে দেওয়া যাবে না, এ মুঠো করেই আছে ভাই, এলে একবারে ঘুষি মেরে নাক ছাড়িয়ে দেবো। দে মেড আ মিস্টেক, সো হিয়ার মেড টার্ম ইজ কাম ফ্রম মেক। সো এখানে দেখো ডি কথাটাকে খালি উল্টে দেওয়া হয়েছে। তো এরকমই যখন ব্যাপারগুলো ঘটে যাবে, বা যত রকম ব্যাপার আছে এখানে মিডিল পোর্শনগুলো হয়ে যায়, যেমন ড্র, ড্রিউ, ড্রন, তো ড্র কথাটার পরে ড্রিউ টার্মটা আসছে। তো দিস আর স্ট্রং ভার্ব, কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কোনো একটা টার্মকে শুধু সরিয়ে দেওয়া হচ্ছে সেটা। তো এরকমই যদি আমরা চলে যাই লাস্ট পোর্শন আজকের দিনের, যেটার পরে তোমাদের কমেন্টে জানাতেই হবে কেমন লেগেছে, একটু বলুন, তোমাদেরকেও আমি আপনি বলছি এবার। From their past tense by adding ed, only d, t, without a change of inside vowel, ইনসাইডে কিছু পরিবর্তন না করে আমরা কিন্তু বাইরে কিছু জুড়ে দিয়ে যদি চেঞ্জ করি তখন, যেমন দ্য গার্ল লুকড আউটসাইড, মেয়েটি বাইরের দিকে তাকিয়ে দেখছে, লুকড দেখেছিল, তো এখানে ইডি টার্মটা বসেছে লুক প্রেজেন্টের তারপরে। তো এটা কিন্তু একটা উইক ভার্বের উদাহরণ, কেননা সংজ্ঞায় বলে দিচ্ছে ভেতরে কিছু পরিবর্তন না করে শুধু জুড়ে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে উইক ভার্ব। সিমিলারলি দ্য ফাদার কল্ড মি সুন, কল্ড কথাটা, কল কথাটার সঙ্গে বসেছে ইডি, তো দ্যাটস মিন কল যে প্রেজেন্ট ফর্ম তাকে নিয়ে বসছে। তো আমরা চাইবো যারা যারা দেখছে ভিডিওটা, এই যে প্রত্যেকবার হয়ে যাচ্ছে একটা করে ভার্ব, উদাহরণগুলো একটু কমেন্টে দেওয়ার চেষ্টা করো। শুধুমাত্র দেখলে তো হবে না ভাই, একটু শেয়ারটা সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আগে তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছিলে, ভালো, তার জন্য একটা থ্যাংক ইউ। তো আরেকবার একটু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট, অনলি রিকোয়েস্ট বলে থেমে যাচ্ছি, ঠিক আছে? তো আশা রাখবো ক্লাসটা কেমন হয়েছে জানাবে, আর চেষ্টা করবো এরকম অনেক ক্লাস, মজাদার ক্লাসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করা। সময় সাপেক্ষ, তাই প্রতিদিন ক্লাস দিচ্ছি না, তো একটু মন দিয়ে ক্লাসগুলো দেখো, ঠিক আছে? ততক্ষণ থ্যাংক ইউ, ভালো থেকো।